আচ্ছা ঠিক আছে, আমরা মিডে তিনটা টপিক পড়ছিলাম। কি কি পড়ছি? সিনক্রোনাস জেনারেটর, সিনক্রোনাস মোটর আর ইন্ডাকশন মোটর, রাইট? এখন ফাইনালে আমরা আবার তিনটা টপিক পড়ব। সো প্রথম টপিকটা হলো ডিসি জেনারেটর, ঠিক আছে? এখন জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল তো আমরা আগেও ডিসকাস করছি, রাইট? যেটা মেকানিক্যাল এনার্জিকে কি করে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। তাহলে এখন এখানে আবার এসি আর ডিসি খেলাটা কি? তাহলে কোশ্চেনটা এটা আসে, রাইট? যেমন আমরা সিনক্রোনাস যেটা বলছি এটা দেখছি এসি সাপ্লাই দিছি, তারপরে সবকিছু কি হয়েছে একটা সিঙ্ক স্পিডে আসে, ফেজ ভোল্টেজ সবকিছু কি ছিল, ওদের অ্যাঙ্গেলটা একটা কি ছিল, সিনক্রোনাস স্পিডে ছিল। তাহলে এখন ডিসি তে কি হয়? তাহলে যদি আমি ইন্ট্রোডাকশন দেখি, ডেফিনিশনকে এসি জেনারেটর ইজ এ ডিভাইস দ্যাট কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইনটু ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে এখন এখানে ডিসি জেনারেটর কি করে? ওই যে যেটা বললাম জেনারেটরের মেকানিজম, পারপাসটা কি? পারপাসটা হলো ইউটিলাইজ ইন পাওয়ার জেনারেশন এন্ড ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। বাট পাওয়ার জেনারেশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে কিন্তু ছোট ছোট জায়গায় ব্যবহার হয়। আপনারা কেউ কখনো এটা দেখছেন কিনা জানি না, বর্তমানে যে একটা ট্রেন্ড চলতেছে, লাইক আপনি দেখবেন যে আপনাকে একটা পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করতে বলা হয় একটা স্পেসিফিক শহরের জন্য, এবং ওইখানে ওরা বলে দেয় ট্রাই টু ইউজ as much as renewable energy resources। এটা কখনো দেখছেন? এই রিসার্চটা কিন্তু বর্তমানে চলতেছে, এটা নিয়ে কোনো আইডিয়া না? রিসার্চ রিলেটেড হইলো, এটা কিন্তু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অনেক দেশে হইছে বা অনেকে করতে যাচ্ছে। যেমন ধরেন কি করে, ওই যে ধরেন একটা এলাকায় 100 মেগাওয়াট আমরা চাহিদা, তো এর মধ্যে ওরা যেটা করে ওরা ভাগ করে, লাইক সোলার দিয়ে কত দিবে, উইন্ড দিয়ে কত দিবে, ট্রেডিশনাল ওয়েতে কত দিবে। তো ওই যে সোলার বলে আর উইন্ড বলে দুই জায়গায় কিন্তু আমার জেনারেটরটা লাগে। সো ওই কথাটাই এখানে বলছে যে তাইলে এটার পারপাসটা কোথায় হয়? পাওয়ার জেনারেশন আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। আর ইন্ডাস্ট্রিতে তো ইউজ হয় বিভিন্ন মেশিন। তাতে হচ্ছে যে পাওয়ার জেনারেশনে মানে ওই ছোট ছোট যে আমার রিনিউয়েবল এনার্জিগুলো যে রিসোর্সগুলো আছে ওইখানে এই জেনারেটরগুলো বেশি ইউজ হয়। এখন আপনারা এটা কি করবেন? রিনিউয়েবল এনার্জি কোর্সটা করছেন? চলতেছে। ওইখানে কি ওই যে কি কি করছেন এই পর্যন্ত? সোলারটা সোলার এখন হাইড্রো চলতেছে। এতদিনে হাইড্রো, তাহলে মিডে কি করছে? মিডে শুধু স্যার সোলারই করেছে। আচ্ছা হাইড্রো না, এটা ইয়া স্টিম আছে না, স্টিমেরটা করছে না? ওইখানে দেখছেন যে জেনারেটর দিয়ে যে স্টিম তো দেয়, এরপরে জেনারেটরটা ইউজ করা হয়। আচ্ছা সো ওইটাই এখানে বলছে যে ওই অ্যাপ্লিকেশন এখানে আছে। এখন ইম্পর্টেন্স ইন ট্রিপল ই, তাহলে ট্রিপল ই কি ইম্পর্টেন্স? এটা হলো আন্ডারস্ট্যান্ডিং ডিসি জেনারেটরস ফর্মস অফ ফাউন্ডেশন ফর ইলেকট্রিক্যাল মেশিনস এন্ড देयर প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ইন এনার্জি সিস্টেম। তার মানে কি এইটা যদি মোটামুটি বুঝেন তাহলে মেশিনের মেকানিজমগুলো বোঝাটা আপনার জন্য ইজি হবে। কারণ কি মোরাললেস কম বেশি আপনি যে কোর টার্মটার সাথে কিন্তু আমরা রিলেটেড, তারপরে ধরেন আর্মেচার, রোটর, শ্যাফট, এই জিনিসগুলোর সাথে কিন্তু আমরা অলরেডি ফ্যামিলিয়ারাইজ হয়ে গেছি। তো দেখা যায় যে মোটামুটি সবগুলোর মেকানিজমই কিন্তু একই রকম। এখন দেখেন পরীক্ষায় যে গত ক্লাসে বলছিলাম পরীক্ষায় একজন ব্যক্তি একই ছবি সবগুলো প্রশ্নের ভিত্তিতে আইকা দিচ্ছে, অর্থাৎ সে সিনক্রোনাস জেনারেটর যা ছিল, সিনক্রোনাস মোটর যা ছিল, ইন্ডাকশন মোটর সবগুলোতে একই ছবি আছে। তো তাহলে আলটিমেটলি এখানে তাল লজিকও কিন্তু যদি আপনি এখন চিন্তা করেন প্র্যাকটিক্যালি খারাপ না, কারণ আর্মেচার, রোটর এগুলো কিন্তু কম বেশি সবগুলোতেই আছে, হ্যাঁ পোল এগুলো কিন্তু সবগুলোতেই আছে। বাট মানে ডিজাইনটা একটু ডিফারেন্ট, পারপাসটা ডিফারেন্ট, কাজটা ভিন্ন করে, বাট হিসাবে কিন্তু এই পার্টগুলো সবগুলোতেই আছে। ওই হিসাব করলে তারা আসলে নাম্বার দেওয়া যায়, বাট অন্য হিসাব করলে দেওয়া যায়। আর সে কিন্তু চেষ্টা করছে যে একটা নতুন কোনো কিছু উদ্ভাবন করার জন্য যেটা দিয়ে 3 তারিখ আসছে, কিন্তু আসলে এটা একটু বেশি ডিফিকাল্ট হয়ে যায় আসলে। কারণ চলে না তো তা না, অনেক মেশিন আছে দেখবেন আপনারা যে ইয়া করা যায়, সুইচিং অপশন থাকে মেশিনে, মানে এই ইয়া থেকে ওই ইয়াতে সুইচ করা যায়, সুইচ করে মানে ওইটাকে ইউজ করা যায়। একটা বাটন আছে, চেঞ্জ করে দিলে ওর মেকানিজমটা চেঞ্জ হলে ও কাজটা অন্যরকম করে, মুভার। হ্যাঁ ঠিক আছে। তো যে রোটেশন ঘুরে, ওই যে ফ্লো অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে। এখন ওর বেসিক প্রিন্সিপাল, তাহলে বেসিক প্রিন্সিপাল এখন আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসের পরে রাতের বেলা স্যাম্পল কিছু কোশ্চেন আপলোড করে দিতে, ঠিক আছে। হ্যাঁ তাহলে এটার সাথে নতুন একটা জিনিস দেই, ওই স্যাম্পল কোশ্চেনগুলো পরের ক্লাসে যারা সাবমিট করবে অ্যাসাইনমেন্ট, তাহলে তাদেরকে কিছু বোনাস মার্কস দিয়ে যাব। যদি আমি নাও থাকি আমি ওই মার্কসটা পরবর্তী টিচারকে দিয়ে যাব, যাতে উনি সেগুলো আপনাদেরকে দেয়। কিন্তু শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা পরবর্তী লেকচার, যেমন আজকে লেকচার আসেন না, আজকে ক্লাসে টেবিলের উপর জমা দিবেন,
অর্থাৎ কোশ্চেনগুলো আমি আজকে রাতে আপলোড করে দেব, এক সপ্তাহ আপনার কাছে সময়, আপনি নেক্সট ক্লাসে জমা। হ্যাঁ, আপনি নেক্সট ক্লাসে জমা দেবেন। ঠিক আছে। দুইটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক কোশ্চেন, যতগুলো কোশ্চেন আমি দিব, ওগুলো আপনি সুন্দর করে এটা দেখে, ইন্টারনেট দেখে, বই দেখে সুন্দর করে পড়ে লিখে নিয়ে আসবেন আপনার বইতে, এনে জমা দেবেন। তাহলে কি হবে, অ্যাট লিস্ট ওই যে লিখবেন দেখে দেখে কিছু হইলো মাথায় ঢুকবে, আমার কথাগুলো মনে পড়বে যে স্যার এটা এমনি এমনি পড়াইছিল। তাহলে পরবর্তীতে অ্যাডভান্টেজটা কি হবে, পরীক্ষার আগে থেকে প্রেশারটা কম ফিল করবে, এবং দেখা গেছে যে সাজেশনের আপনার সবকিছু অলমোস্ট কভার হয়ে গেছে। কথা বুঝতে পারছি? এইটা করলে যারা ধরেন এখনো 18 পাইছেন, 19 পাইছেন, 20 পাইছেন, স্টিল ইউ গাইস গট আ চান্স। আমি তো বললাম যে ওদিকে 30 এ 30 দিয়ে দিবে সবাই, সো স্টিল ইউ গট আ চান্স যে আপনি এ প্লাস পাইতে পারেন যদি ওদিকে 30 এর উপরে পান। যেমন যে 18 পাইছে সে 32 পেলে কিন্তু মোটামুটি একটা ভালো চান্স আছে, যে 20 পাইছে সে 30 পেলে ভালো চান্স আছে, ঠিক আছে? ইভেন যে 15 পাইছে তার জন্য চান্স আছে যদি সে 35 পায়, বাট 35 পেলে তো ওরকম লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখন বলছে কি কনসেপ্ট বলছে, রাইট? তাহলে কি কনসেপ্টটা কি? Faraday's law of electromagnetic induction. When a conductor moves through a magnetic field, an electromotive force is induced in the conductor. তার মানে কি, সেম আমরা এর আগে কি করছিলাম যে ফ্যারাডেজ ইন্ডাকশন লটা কি হয়, যে আপনি যদি একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা হয় যে কন্ডাক্টর মুভ, মানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এরকম ধরনের একটা ফিল্ড আছে, এর মাঝখানে যদি একটা কন্ডাক্টর দেন, কন্ডাক্টর কি জিনিস? যেটা ইলেকট্রনিক যেকোনো কেবল, হ্যাঁ, যেকোনো কেবল বা এটা হলো কন্ডাক্টর, ঠিক আছে? তাহলে এখন যদি দেন, তো এটা যদি এরকম ঘুরান দিয়ে, এটাকে ঘুরাইলে কি হয়, যে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে, তাহলে এটা কি হয়, ইলেকট্রোমোটিভ ফোর্স দিয়ে দেয়। ইলেকট্রোমোটিভ ফোর্স কিন্তু বলছিলাম এটা মনে আছে, কার মনে আছে? কোন একটা উদাহরণ দিছি, আপনি ওই ক্লাসে ছিলেন, আমার ভালো করে মনে আছে, মারামারি গিলে গিলে একটা উদাহরণ দিছিলাম, মনে পড়ে না? ভুলে গেছেন? এত সহজ উদাহরণ দেওয়ার পর ভুলে গেছেন? থাপড় মারা কথা বলে। তাহলে বলেন, তাহলে কেমনে আর কিভাবে পড়ালে মনে থাকবে বলেন? আসলে প্র্যাকটিক্যাল ব্যাপার। আমি কি প্র্যাকটিস করে নিয়ে বলছি, কি মনে হয়? দেখেন একটা জিনিস বলি, স্টুডেন্ট লাইফে একটু পরিশ্রম তো করতে হবে। কারণ আপনি যেমন একটা এক্সাম্পল দিই, একটু পজ দেন, ভিডিও পজ দিন, বন্ধ করে। এটা কিভাবে কাজ করে? একটা হলো মেকানিক্যাল মোশন রোটেটস দ্য কন্ডাক্টর ইন আ ম্যাগনেটিক, এই বলছি ঘুরে, যে ঘুরে মানে কি মেকানিক্যাল মোশন, তার মানে কি কিছু একটা হাত দিয়ে বা যে কোনো ভাবে ঘোরানো হয়। এক, দুই নাম্বার বলছে দ্যাট ইনডিউস যে ইএমএফ টা হয়, তো ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যাকচুয়ালি এটা কি একটা পোটেনশিয়াল ক্যারি করে। ইলেকট্রোমোটিভ ফোর্স একে কি করে? পোটেনশিয়াল ক্যারি করে। আর পোটেনশিয়াল মানে কি বিভব পার্থক্য, তাহলে হ্যাঁ ভোল্টেজ। তাহলে ইন দ্য কন্ডাক্টর, তাহলে ইএমএফ ইজ কনভার্টেড টু ডিসি ইউজিং আ কমিউটেটর, তার মানে কি এইটাকে আবার কি করা হয়, ডিসি তে কনভার্ট করা হয়, ওই ভোল্টেজটাকে ডিসি ভোল্টেজ করা হয় কিসের মাধ্যমে? ইউজিং এ কমিউটেটর, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে যে কনস্ট্রাকশন, তাহলে ওই যে জিনিসগুলোর কথা বলা হয়েছে ওই জিনিসগুলো আছে কিনা দেখেন। যেমন এই কার্বন ব্রাশ, মনে আছে এর আগে আমরা একটা কি করছিলাম, ব্রাশলেস ব্রাশওয়ালা, দুইটা করছিলাম না, একটা ব্রাশ আর একটা ব্রাশলেস। তাহলে এটা কি ব্রাশওয়ালা, তাহলে এটা কি আছে, কার্বন ব্রাশ আছে। ফ্রেম তো সবারই সেম। তারপরে এই যে দেখেন কমিউটেটর, কমিউটেটরটা কি করছে দেখেন, ওই যে ভোল্টেজটা যে ইনডিউস হইছে এই কমিউটেটরের মাধ্যমে ডিসি তে কনভার্ট হইছে। আচ্ছা, তারপর আর্মেচার, এটা দেখেন সব জায়গায় দিতে যে আর্মেচার আছে, আর্মেচার উইন্ডিং আছে, এয়ার গ্যাপ আছে। এখন কোশ্চেন হলো এই এয়ার গ্যাপটা কেন দেওয়া হয়, কে বলতে পারে? যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে এটা একটা পারার কথা, এটা আমার চেয়ে আপনাদের ভালো পারার কথা। কারণ আমি থিওরি পড়ছি, ইন্ডাস্ট্রিতে গেছি, বাট অত দিন ছিলাম না, আমি অন্য ইন্ডাস্ট্রিতে ছিলাম। আপনাদের বেশ ভালো পারার কথা যে এই এয়ার গ্যাপটা কেন দেওয়া হয়। এয়ার গ্যাপের ভিডিও করা, এয়ার গ্যাপটা কেন দেওয়া হয় খাতায় লেখেন কোশ্চেন ওয়াই। আচ্ছা, ওই সাজেশনের কোশ্চেনই বলে দিচ্ছি। দেখেন প্রথম কোশ্চেন দেখেন, না না প্রথম কোশ্চেন ওই আগের স্লাইড থেকে শুরু, এখনই দিয়ে দেবে, রাতে দেওয়ার দরকার নেই, এগুলো কেউ একজন গ্রুপে আপলোড করে দেয়, সুন্দর করে লেখেন। প্রথম হলো রাইট ডাউন দ্য বেসিক প্রিন্সিপাল অফ আ ডিসি জেনারেটর। Write down the basic প্রিন্সিপাল অফ আ ডিসি জেনারেটর লেখেন। of a DC generator. ডিসি জেনারেটর শেষ। এরপর হলো write down the construction explaining the components. Write down the construction explaining the components of a DC generator. Write down the construction of A DC generator explaining the components.
Write down the construction of a DC generator. explaining the components. ঠিক আছে আচ্ছা এখন থার্ড কোশ্চেন হলো why there is a air gap between armature and stator in DC generator. Why there is a air gap, এটা আপনারা লাইভ করে নিয়ে আসবেন আর নেক্সট ক্লাসে ডিসকাস করব। ক্লাস ক্রিয়েট করে কি এগুলো স্যার? হ্যাঁ ক্লাস ক্রিয়েট করে আছে এরকম কিছু একটা কাছাকাছি, এরকম আফসা দিলে হবে না, ভালো করে খুঁজে না। Why there is a Air gap between armature and stator. ঠিক আছে, তিন নাম এই তিনটা কোশ্চেন। আচ্ছা এখন আমরা কন্টিনিউ করি। তাহলে দেখেন এখন কি বলছে এসেনশিয়াল কম্পোনেন্ট। তাহলে প্রথম কম্পোনেন্ট কি স্ট্যাটর, যে আমি যে আগে বলছি স্ট্যাটর থাকবে, রোটর থাকবে। নতুন কম্পোনেন্টটা কি কমিউটেটর। নতুন কম্পোনেন্টটা কি কমিউটেটর। এখন দেখেন স্ট্যাটরটাকে কি বলছে প্রোডিউসেস আ স্টেডি ম্যাগনেটিক ফিল্ড ইউজিং পার্মানেন্ট ম্যাগনেটস অফ ভিডিটি, মানে একটা ওই যে ফিল্ডের কথা বলছে ফ্যারাডের ল, ওই ফিল্ডটা স্ট্যাটর বানায়। এক দুই নাম্বার হলো আর্মেচার। তাহলে আর্মেচার কি করে আ সিলিন্ড্রিক্যাল কোর উন্ড উইথ আর্মেচার কন্ডাক্টরস। তাহলে এখানে যদি দেখি তাহলে আর্মেচারটা কি করতেছে ওই যে ফিল্ডটা তৈরি হয়েছে ওই ফিল্ডটাকে একটা সাপোর্ট দিচ্ছে, ধরে রাখে। কারণ ফিল্ডটা তো তৈরি করলেন, এখন হয় কি ধরেন একটা শূন্যস্থানে ফিল্ড আমি তৈরি করলাম, শূন্যস্থানে ফিল্ডটা তৈরি করলে তো যে কোনো দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে না, বা ওটা যদি বেশি বড় হয়ে যায় তখন দেখো ক্ষমতাটা কি হয় কমে যায়, কারণ এটা তো ম্যাগনেটিক ফিল্ড। তো আর্মেচার যেটা করে ওকে একটা জায়গায় কি করে ধরে রাখে বা আবদ্ধ রাখতে সাহায্য করে। তো ও হলো সাহায্যকারী, সেটাই বলছে যে আ সিলিন্ড্রিক্যাল কোর উন্ড উইথ আর্মেচার কন্ডাক্টরস। এরপর হলো কমিউটেটর। কমিউটেটর কি করে কনভার্টস অল্টারনেটিং কারেন্ট জেনারেটেড ইন দা আর্মেচার ইনটু ডিসি। তার মানে কি ওই যে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটা আমার কি এসি কারেন্ট, ওইটাকে কমিউটেটর কি করে ডিসি কারেন্টে তৈরি করে। এই যে কমিউটেটর অর্থাৎ এই যে এখান থেকে যেটা বের হয় এটা ডিসি হয় এখানে এসে। আচ্ছা এখন হলো ব্রাশ। তাহলে ব্রাশের কাজ কি স্টেশনারি কম্পোনেন্ট দ্যাট ট্রান্সফারস কারেন্ট ফ্রম দা কমিউটেটর টু দা এক্সটার্নাল সার্কিট। তার মানে কি এই যে দেখেন ব্রাশের নিচে যেদিকে কি আছে তার মানে কি কানেকশনটা কই দিবে এখানে দিলে এখান থেকে কারেন্টটা বের হবে। ক্লিয়ার? তো তার মানে ব্রাশ কি করে ওইটারে এই দিক দিয়ে পাস করে দিতে সাহায্য করে। স্যার কমিউটেটরের ডিসিটা কিভাবে কথা আছে একটু বুঝাই বলুন। দেখি নরমালি বলেন বাসা বাড়িতে বা যে কোনো জায়গায় ডিসিটা কিভাবে করা হয়, এসি কে ডিসি কিভাবে, ধর মোবাইল চার্জ দিতে মাত্র বাসাতে সাপ্লাই কি এসি, কিন্তু আপনার মোবাইল তো চার্জ হচ্ছে কিসে ডিসি তে, কিভাবে করছে আর ভিতরে কি মেকানিজম সার্কিট তো বুঝলাম, ভিতরে কি মেকানিজম কি সার্কিট রেক্টিফায়ার ওইটার ভিতরে রেক্টিফায়ার আছে বিল্ট। মানে এটা তো কয়েলের মতো মনে হচ্ছে। না এটা কয়েলের মধ্যে হলে এটা দেখা যাবে না এই কোনটা কমিউটেটর কমিউটেটরটার ভিতরে তো, কিন্তু এটার ভিতরে আছে, ভিতরে রেক্টিফায়ারটা আছে। কারণ আপনি রেক্টিফায়ার কি রকম করেন এরকম না ডায়োড দিয়ে না এরকম তো আরেকটা দেন, তারপরে এরকম আপনি সিরিজ প্যারালাল দিয়ে করেন না। এটা এখন এটা তো এইভাবে চিন্তা করতে হবে, কিন্তু এটা যখন আপনি কি করবেন প্যাঁচায় দিবেন, আপনি তো চাইলে ডায়োডগুলোর উপরে প্যাঁচায় দিতে পারেন, এরকম দিতে পারেন না। এটা তো হলো এখানে যেটা দেখতেছেন এটা তো বাইরের একটা আবরণ দেখা যাচ্ছে, ওই যে ভিতরে কিভাবে আছে সেটা তো আপনি দেখতে পাচ্ছেন না। ওইটার ভিতরে এরকম ওই ডায়োডগুলোর একটা মেকানিজম কনস্ট্রাকশন দেয়া আছে। যখন ওই কমিউটেটর লেখা সার্চ দিবেন তখন কমিউটেটর কেমনে বানাবে এটা আরো ডিটেইলস আছে, ওই যে আমরা ইউটিউবে ভিডিও দেখব কথা আমরা দেখলে আরো ডিটেইলস দেখব। ঠিক আছে? এখন হলো ওয়ার্কিং মেকানিজম। এতক্ষণ কি পড়ছি দেখেন বেসিক প্রিন্সিপাল আর হলো কি ওয়ার্কিং মেকানিজমের মধ্যে পার্থক্য আছে। এটা বেসিক প্রিন্সিপাল কি, উদাহরণস্বরূপ ধরেন আমি একজন মানুষ, আমার প্রিন্সিপাল কি আমি চেষ্টা করব সবার সাথে ভালো চলার, সুন্দর ব্যবহার করার, ঠিক আছে, সময় মতো ঘুম থেকে উঠে অফিসে আসা, রাইট? এগুলো হলো আমার প্রিন্সিপাল। আর ওয়ার্কিং মেকানিজম কি এই যে আমি ক্লাসে আসছি, ল্যাপটপ নিয়ে আসছি, লেকচার দিচ্ছি, এই লেকচারটা প্রিপেয়ার করছি, পড়ে আসছি, এগুলো হলো আমার ওয়ার্কিং মেকানিজম। সো দুইটা জিনিস দুই রকম, এটা আগে বুঝবেন। এখন দেখা গেছে কোশ্চেন করতে যে বেসিক প্রিন্সিপাল দেখে লয়েছে, তাহলে লাভ কি? ঠিক আছে না? খাবার রান্না করা এক জিনিস, খাওয়া আরেক জিনিস।
আর দেখবেন যে সবসময় রান্না করে ওর কাছে নিজের রান্না নিজের কাছে ভালো লাগে না, কিন্তু মানুষ কিন্তু সেই ওরে ফাটাফাটি হয়েছে, খুব মজা হয়েছে, ঠিক আছে। সো এই দুইটা কারণে এটা হয়। আচ্ছা এখন দেখেন তাহলে ওয়ার্কিং মেকানিজম কি, দ্য প্রাইম মুভার রোটেটস। তো প্রাইম মুভার মানে কি, যেটা ঘুরে ওই যে শ্যাফট, তাহলে রোটেটস দ্য আর্মেচার ইন এ ম্যাগনেট। তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ড ওটা তো ঘুরতেই হবে, নাহলে তো কন্ডাক্টরের আশেপাশে না ঘুরলে তো বিদ্যুৎ তৈরি হবে না, রাইট। দুই নম্বর কি বলছে, ম্যাগনেটিক ফ্লাক্স কাটস দ্য আর্মেচার কন্ডাক্টরস ইনডিউসিং ইভেন্ট। তার মানে কি, এটা যখন ঘুরতে থাকে, আমি দেখাই জিনিসটা, ধরেন এই একটা কন্ডাক্টর ভিতরে থাকে, ঠিক আছে, আর এটার বাইরে যেরকম ম্যাগনেটিক ফিল্ড চলে আসে, তো তাইলে এই যে এদিক দিয়ে যে ইয়া হয়, যে ফ্লাক্স ফাই, ফ্লাক্স করছেন না ম্যাগনেটিক, তার মানে কি, এটা যখন ঘুরতেছে তাহলে এখানে যখন ম্যাগনেটিক ফ্লাক্সগুলো তৈরি হচ্ছে, তাহলে কি করতেছে, বারবার ঘোরাতে কি হচ্ছে, কাইটা হচ্ছে না। কারণ কি, ওই যে চাকতি, যেমন ওই যে দেখছেন না কখনো ওই যে সিডি বা ডিস্ক ছিল না আগে, ওটাকে মানুষ এরকম করে ছুঁড়ে মারলে কি হতো, কেটে যেত। বা এখন দেখা যাচ্ছে অনেকে ওইটা করে যে ওই যে পিজা কাটে, খেয়াল করবেন যে এখন বর্তমানে অনেক রেস্টুরেন্টে দেখবেন যে পিজা কাটারটা কি এরকম গোল একটা চাকা, রাইট। তাহলে ওইটা কি কাট করতেছে, তো ওই মেকানিজমটা এখানে হয় যে ম্যাগনেটিক ফ্লাক্স কাট দা আর্মেচার কন্ডাক্টরস, এবং তখন ইএমএফটা কি হয়, ইনডিউস হয়। আচ্ছা এখন ইনডিউস কথাটার মানে কি, ইএমএফটা কেন ইনডিউস হয়, আপনি তো কেটে ফেলছেন, তাকে আলাদা করে ফেলছেন, এই জন্য ইএমএফটা ইনডিউস হয়েছে। যতক্ষণ পর্যন্ত সে একসাথে আছে সে ইনডিউস হতে পারতেছে না, কথা বুঝে গেছে। আচ্ছা তারপরে কি বলছে, দা কমিউটেটর রেকটিফাইজ, এই যে দেখেন আপনার প্রশ্নের উত্তর, রেকটিফাইজ দা এসি ইনটু পালসেটিং ডিসি। তার মানে কি, ভিতরে অবশ্যই রেকটিফায়ার আছে, সে রেকটিফাই করে। তারপরে ব্রাশেস ট্রান্সফার দা কারেন্ট টু দা এক্সটার্নাল লোড। একবার সিম্পল, এই চারটা লাইন দেখেন, পরীক্ষায় যদি এই প্রশ্নটা দেই, এই চারটা লাইন লিখলে কেউ যদি লিখতে পারে ফুল মার্কস। কিন্তু সমস্যা কি জানেন, আপনারা এই চারটা লাইন লেখেনই না, এই দুই চারটা শব্দ কমন লেখেন, প্রাইম মুভার রোটেটস, ম্যাগনেটিক ফ্লাক্স, ওই হয় আর্মেচার লাগবে, কমিউটেটর, এরকম দুই চারটা লেখেন। দুইটা আবার বাদ দিব, তিন চারটা যোগ করা। হ্যাঁ যেমন ধরেন কমিউটেটর এই পুরোটা লিখবেন, কিন্তু এই লাইনটা লেখেন। আমার মেইন কাজ তো ও করে, আমার এসিডিসি কে করে, রেকটিফায়ার করে, আর আপনি মেইন এই লাইনটাই লেখেন নাই, তাহলে এটা দরকার আছে, এই শব্দটা না লিখলে এই লাইনটার কোনো মানে আছে, মিনিং আছে, পরীক্ষা হলে এই পরীক্ষার খাতায়। সো দেখেন আহামরি কি খুব বড়, এই কোশ্চেনটা যদি আমি বলি যে রাইট ডাউন দা ওয়ার্কিং মেকানিজম, দেখেন রাইট ডাউন দা ওয়ার্কিং মেকানিজম অফ আ ডিসি জেনারেটর, দেখেন কোশ্চেনটা লিখে ফেলেন, লিখে ফেলেন, ওই যে অ্যাসাইনমেন্টের কোশ্চেন, হ্যাঁ লেখেন। তাহলে দেখেন এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে, যদি কেউ 5 মার্কের জন্য দেয়, এটা চারটা লাইন লিখলে 5টা মার্ক, খুব কঠিন এই চারটা লাইন মুখস্থ করাটা একটু কষ্ট হবে, কিন্তু যেমনে বুঝেছি প্রত্যেকটা লাইন দিয়ে দাও। যেমন ধর প্রথম লাইনের ক্ষেত্রে খালি চোখ বন্ধ করে চিন্তা করবেন কি হয়, যে এটারে ঘুরাইলে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, এক। দুই নম্বরে কি হইতেছে, পিজা কাটার, মনে করবেন পিজা কাটার, এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হয়েছে এটা কাটতে ফেলছে, কাটতে ফেললে কি হইছে, ইনডিউস ইএমএফ হইছে। তারপর লাস্টে কি হয়েছে, যে এরপর আমার একটা কমিউটেটর ছিল, কমিউটেটর কি করছে, রেকটিফাই করে এসি টারে ডিসি তে করেছে। 4 নম্বরে কি, ওই যে এসি টারে ডিসি গুলো ব্রাশ দিয়ে সেটা আমি এক্সটার্নাল লোডে পাঠাই দিয়েছি, শেষ, সিম্পল। এত কোনো কঠিন কিছু না, ঠিক আছে। আচ্ছা এখন এই যে চারটা লাইন দেখেন, অনেকে কবে কি স্যার ওই চারটা লাইন লিখে কি ফুল মার্কস দিবেন, কেন দিব না, পারফেক্ট। অনেকে মাধ্যমিক করে এইটারে লিখবে, কিন্তু এইটা তো সে আর লিখবে না, জাস্ট বলবে স্যার আমি কিন্তু স্লাইডের ওটা ফলো করছি না, কিন্তু আসলে এই হুবহু এর কি লেখা সম্ভব, এটা হচ্ছে ওই চারটা লাইন বেটার। আচ্ছা তারপর আমরা একটু পড়ি, বলছে কি কনভার্টিং মেকানিক্যাল, ঘুরে ফিরে সবকিছু সেম লেখে, ওই ইয়ারা এরকম করছে যেটা আমরা বাংলা ধর কন্ডাক্টর সাথে আছে, যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, ইনডিউস হয়েছে, ইলেক্ট্রোমোটিভ ফোর্স হয়েছে, ডিসি জেনারেটর রোটেটিং পার্ট আর্মেচার এই যে প্লেস হয়েছে, এরপর এসি কারেন্ট এই যে কয়েলে কনভার্ট করছে, সবকিছুই সেম লেখা, এই যে ব্রাশে দিয়ে আউট হয়েছে। সো এটা হলো ইলাস্ট্রেশন, বাট ওই চারটা পয়েন্ট দিবেন, ঠিক আছে, এটা সামারি, তো ওইটা হলো মেইন। এখন হলো টাইপ, তাহলে ডেফিনেটলি কি হয়, যেমন আমরা সিনক্রোনাস ইন্ডাকশন ওগুলোর ক্ষেত্রে দেখি বিভিন্ন ধরনের টাইপ থাকে, তো ডিসি জেনারেটরের টাইপ দুইটা, এখন দেখেন দুই ধরনের আছে, কি কি, একটা হলো সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, একটা হলো সেলফ এক্সাইটেড। এখন এই এক্সাইটেড জিনিসটা কি আমরা আগে পড়ছিলাম না,
লাইক ধরেন আমি কি বলছিলাম যে ওই যে 3 ইডিয়ট মুভির একটা উদাহরণ দিয়েছি যে এক্সাইট করতে হবে যে বুম বুম বুম, না হলে আমরা চলবে না। বা এই যে আমাদের যে বাসা বাড়িতে ফ্যান থাকে, ফ্যানের মধ্যে তো দুই ধরনের কয়েল থাকে, একটা কি স্টার্টিং কয়েল, একটা রানিং কয়েল। স্টার্টিং কয়েল একবার স্টার্ট করে দিয়ে কিন্তু ওর আর কোনো কাজ নাই, ঠিক আছে? তখন ওটা কেন দেওয়া হয়েছে? এক্সাইট করার জন্য। এক্সাইট মানে কি আপনাকে ইয়া করা। যেমন ধরেন উদাহরণস্বরূপ এক্সাইটেশনটা কি এটা বোঝানোর জন্য একটা एग्जांपल দিই। ধরেন থামা কোন একটা স্টুডেন্টের মারছে প্রাইম হিসেবে বলে, ঠিক তো সব দেওয়া হয় না, তো স্কলারশিপ প্রবলেম মারছে, তার মানে কি আপনাদেরকে কি করছে? উত্তেজিত করে দিয়েছে, এক্সাইটেশন করে দিয়েছে, দৌড় দিবেন, দৌড় দিয়ে হ্যাঁ মারামারি করবে, ঠিক আছে না? করবেন, এটা স্বাভাবিক, এটা সবাই করে, ঠিক আছে? ওই ঢাকা কলেজ, সিটি কলেজ কলেজ লোকে মারামারি করছে, আরে একটা রাইভালরি আর্গুমেন্ট চলতে থাকে, ঠিক আছে? সো এটাই হলো এক্সাইটেশন। তাহলে এখন এটা আবার দুই ধরনের হয়, একটা কি সেপারেটলি, আরেকটা হলো সেলফ। একজন আবার নিজে নিজে উত্তেজিত হয়ে যায়, নিজে নিজে উত্তেজিত হয়, যে নিজের নেতা মানে দেখবেন যে কোনো কিছু হইলে সে আন্দোলনে ডাকছে, এই চল এটা তো খারাপ করছে আমাদের সাথে, কিন্তু দেখবেন সে পিছে ঘুরে আর কারে পায়, ঠিক আছে? তো সে হলো সেলফ। আর সেপারেটলি যারা, এটা হলো সবাই মিলে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার বন্ধু বলছে, ঠিক আছে চল। ওইটাই হলো দুই টাইপের। তাহলে একটা কি বলছে, ফিল্ড উইন্ডিং ইজ পাওয়ারড বাই অ্যান এক্সটার্নাল সোর্স, আর একটা হলো ফিল্ড উইন্ডিং ইজ পাওয়ারড বাই দ্য জেনারেটর ইটসেলফ। কারণ জেনারেটর নিজেই করতে পারে, এটা একটা, আর একটা হলো এক্সটার্নাল একটা সোর্স দিয়ে। তারপরে আরো আছে, আর কি কি আছে? একটা আছে শান্ট, একটা হলো সিরিজ। বেসিক্যালি শান্টটা হলো প্যারালাল, সিরিজটা তো হলো সিরিজের। কি এখন কি সিরিজ থাকে? বেসিক্যালি এই দুইটা জিনিস দেখেন, ফিল্ড উইন্ডিং আর হলো আর্মেচার, এদের কানেকশনটা কিভাবে থাকে সেটার উপর বেস করে আমরা কি করছে এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে। যেটা প্যারালাল থাকে সেটাকে কি বলে? শান্ট। যেটা সিরিজে থাকে সেটাকে সিরিজ বলে। আচ্ছা, আর হলো কম্পাউন্ড। কম্পাউন্ড মানে কি? এই দুইটার একটা কম্বাইন্ড যেটা করে, ঠিক আছে? এটা হলো সেপারেটলি এক্সাইটেড ডিসি, ঠিক আছে? এটা হলো সেপারেটলি এক্সাইটেড। তাহলে সেপারেটলি এক্সাইটেড কি এক্সটার্নাল একটা সোর্স দিয়ে তাকে এক্সাইট করা লাগবে। তাহলে এক্সটার্নাল সোর্সটা কি? এই যে এখানে সাপ্লাইটা দিছে, এই ফিল্ড, এই যে ডিসি সাপ্লাই দিয়ে এই যে এখানে ফিল্ড তৈরি করে, এই যে ফিল্ড দিয়েছে, এটা দিয়ে এই আর্মেচারটাকে এক্সাইট করে দিছে, তখন সে চালু হয়ে গেছে। তো এটাই বলছে দা ফিল্ড উইন্ডিং ইজ এনার্জাইজড বাই অ্যান এক্সটার্নাল ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার সোর্স, যেটা আউটপুট ভোল্টেজ রিমেইন স্টেবল এন্ড ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য লোড কারেন্ট, used in laboratories and testing environments for controlled application। এটা ল্যাবরেটরি বা ছোটখাটো কাজে ব্যবহার করা হয়। তারপর এটা কি? এটা হলো শান্ট। শান্ট কি আমরা বলছিলাম কি কানেকশনটা কি থাকবে? প্যারালাল। দেখেন প্যারালাল না, বেসিক্যালি প্যারালাল তুমি কি পয়েন্ট এ আর বি দুইটা সবগুলোরই কি সেম হবে। এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট এ, এটা কি পয়েন্ট এ, এটা বি, এটা বি, এটা বি, তাহলে তিনটারই সেম, লোডেরও, ইয়ারও, আর্মেচারেরও আর রেজিস্ট্যান্সেরও। তাহলে এটা হলো শান্ট। ওটা বলতে ফিল্ড উইন্ডিং ইজ কানেক্টেড উইথ দ্য connected in parallel with the armature, produces a nearly constant output voltage under varying loads, commonly used for battery charging and small scale power generation। ব্যাটারি চার্জিং এর জন্য এই ধরনের ব্যবহার করা হয়। ক্লিয়ার? এটা হলো কম্পাউন্ড। আমি কি একটা স্লাইড মিস করে গেছি? সেলফ এক্সাইটেড বলে সেপারেটলি, সেলফটা এখানে দেওয়া হয় না। আচ্ছা, কম্পাউন্ড দেখেন, এখন কম্পাউন্ডটা কি? কম্পাউন্ডের মধ্যে আবার কি করছে? দুইটা ভাগ করছে। কম্পাউন্ড বেসিক্যালি আমি কি করছি? বলছি যে শান্ট আর হলো সিরিজের মিক্সচার, রাইট? শান্ট আর সিরিজের মিক্সচার। তাহলে এখানে আবার ওইটারে আবার এর করছে কি একটা শর্ট একটা লং, মানে ওই শান্ট যেটা ওইটা কি শান্ট বলতে কি প্যারালাল, ওই প্যারালালটা কি হতে পারে একটা লং একটা শর্ট হতে পারে। এখন এই দুইটা ছবি দেখা কে বলতে পারবেন কেন লং কেন শর্ট হয়েছে? এই কনসেপ্ট কি দেখা মনে হইতেছে কোনটা লং কোনটা শর্ট? হিসাব হতে এই ছবিটা একটু বড় মনে হইতেছে, রাইট? তাহলে যে আর্মেচারের সাথে একটা সিরিজ একটা প্যারালাল, হ্যাঁ সেজন্য এইজন্য এটা লং। কারণ কি ওখানে কারেন্ট একটা ড্রপ হবে, ওইদিকে যাবে, এটা হ্যাঁ ঠিক আছে। তো এইজন্য এটা হলো লং, এটা হলো শর্ট। আর কাহিনী কি ভিতরে সব সেম। শান্ট ফিল্ড উইন্ডিং ইজ কানেক্টেড উইথ আ প্যারালাল টু আর্মেচার, provides better voltage regulation under varying load condition, commonly used in application where voltage stability is a priority like lighting system, ঠিক আছে? আর এটা বলছে ফিল্ড উইন্ডিং ইজ কানেক্টেড উইথ দ্য প্যারালাল উইথ বোথ আর্মেচার এন্ড দ্য সিরিজ উইন্ডিং, offers a balance between voltage regulation and load capacity suitable for mixed load application like power distribution and industrial use লংটা ব্যবহার করা।
তারপর বলছে সিরিজটা, তাহলে এই যে সবকিছু সিরিজে কানেক্টেড আছে, এইজন্য সিরিজ। ফিল্ড উইন্ডিং ইজ কানেক্টেড ইন সিরিজ। তারপরে বলছে ভোল্টেজ ইনক্রিজেস উইথ দ্য লোড মেকিং অ্যান আনস্টেবল অ্যাট নো লোড, টিপিক্যালি ইউজড ফর অ্যাপ্লিকেশন রিগার্ডিং হাই ভোল্টেজ এন্ড হাই লোড such as arc welding। আচ্ছা, এটা লাস্ট স্লাইড। এর আগে আমি কোশ্চেন বলি, কয়টা কোশ্চেন বলছি এই পর্যন্ত? 4টা। রাইট না? আরে লাস্ট কোশ্চেনটা দেখেন, এই যে এটা compound DC generator, explain the compound DC generator, এটা দেখেন, explain the compound DC generator। আচ্ছা, এই পাঁচটা কোশ্চেন নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসলে এই স্লাইডটা আপনাদের পড়া হয়ে গেল, মোটামুটি সিলেবাসে কভার হয়ে গেল। আর এটা কেউ একজন খাতার ছবিটা তুলে আপলোড করে দিন। হ্যাঁ, শত্রু হয়ে যাবো কাছে ছবি দিলে কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবো আমরা। কেন না দিলে না শত্রু হবে? দিলে শত্রু হবে কাটা যা ক্লাস করতে নিষেধ করছে, আমরা পজ দিই। লাস্ট হলো আমরা একটা ম্যাপ করব, ঠিক আছে? ম্যাপটা কি দেখেন, কোশ্চেনটা কি বলছে? আর ডিসি জেনারেটর হ্যাজ 6 পোল, সিমিলার গতবারের সাথে অনেক মিল আছে। কি বলতে 6টা পোল আছে, 600 আর্মেচার কন্ডাক্টর আছে। কয়টা কন্ডাক্টর? 600টা। and it operates at a speed of কত? 1200 rpm if the magnetic field flux per pole is 0.02 weber calculate the induced EMF। ওই যেটা ইনডিউস হচ্ছে ওইটাই ক্যালকুলেট করতে হবে। জেনারেটেড বাই দ্য DC generator assume there are two parallel paths in the armature। তার মানে কি দুইটা প্যারালাল পাথ আছে, তার মানে আলটিমেটলি এটা একটু লং শান্টের দিকে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন বলতো we use the EMF ইকুয়েশন করে, তাহলে EMF এর ইকুয়েশন কি? E is equals to P dot Z dot N dot phi। phi কি? ফ্লাক্স, ঠিক আছে? এই N টা কি? পোল, নাম্বার অফ পোলস। P টা কি বলেন? তাই এটা তো ভুল হয়ে গেছে। এটা হচ্ছে জেনারেটর স্পিড হবে। আচ্ছা না, N টা ভুল হয়েছে। N হলো স্পিড, এই যেখানে ভ্যালু লাগে। N টা কি? স্পিড। N হলো স্পিড, আর P টা হলো পোল, আর Z হলো কন্ডাক্টরের নাম্বার, ঠিক আছে? আর phi কত? এই যে দেওয়া আছে, কত? 0.02। আর 16 তো এই যে A কি? এই যে প্যারালাল পাথ কয়টা? দুইটা। তাহলে আলটিমেটলি বেরিয়ে গেছে। অঙ্কটা কি খুব কঠিন? জাস্ট খালি ফর্মুলাটা মনে রাখলে কোনটা কি বুঝতে পারলে ভালো করে হবে। যে কারেন্ট এটা যে আর্মেচারের কারেন্টটা ওটা কোটা কারেন্ট। এটা ওটা এই কারেন্ট না তো, এটা হলো assume there are two parallel paths। দুই কয়টা প্যারালাল পাথ? কয়টা পাথ আছে? কয়টা? ওইটা পাথ, নাম্বার অফ পাথ, ঠিক আছে? এই যে এই জিনিসগুলো সব এখানে লেখা আছে, টেনশন করার কিছু নেই, সব ডিটেইলস দেওয়া আছে স্লাইডের ভিতরে, ঠিক আছে? সো এরকম অঙ্ক দিলে পারা যাবে না? এবারে মিড টার্মে যেরকম দিছিলাম পারা গেছে না? আর আরেকটা হলো এই অঙ্কটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটার ভ্যালুটা আমি চেঞ্জ করে দিব, অসুবিধা নেই, এটা আমি নিজে আপলোড করে দিব আজকে। তো কোশ্চেনগুলো আমরা ছবি পাঠাই দেব, ঠিক আছে? ভিডিওটা করতে হবে।